সেটা ছিল 10ই সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভেতরে এবং বাইরে তখন যেন বিজয়ের বাতাস বইছিল। ক্যামেরার লেন্স সেদিন যে অভূতপূর্ব দৃশ্য ধারণ করেছিল তা এখন যেন এক ইতিহাসের অংশ। যখন ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বিপুল ভোটের জয় ঘোষণা করা হলো, মুহূর্তে হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে উঠল পুরো সিনেট ভবন প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এক প্রগতিশীল অঙ্গনে এমন দৃশ্য অনেকের কাছে হয়তো ছিল অকল্পনীয়, কিন্তু বহু প্রতীক্ষিত এক স্বপ্ন সেদিন বাস্তবে রূপ নিয়েছিল। তবে এই অভাবনীয় সাফল্যের পূর্বাভাস যেন আগে থেকেই লেখা ছিল। প্রচারণার দিনগুলোতেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সুস্পষ্টভাবে। কুয়েত মৈত্রী, ফজিলাতুন্নিসা মুজিব, শামসুন নাহার, সুফিয়া কামাল এবং রোকেয়া হলের মতো বিশ্ববিদ্যালয়ের 5টি গুরুত্বপূর্ণ নারী হলে ছাত্র সংসদ প্যানেলের প্রতিটি প্যানেলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এমন বাঁধ ভাঙা উদ্দীপনা আর আনন্দ উচ্ছ্বাস অন্য কোনো প্যানেলের প্রজেকশন মিটিংয়ে চোখে পড়েনি। ডাকসুর আব্দুল কাদের, ছাত্রদলের আবিদুর রহমান খান অথবা বামদের ওমামা ফতেমার মতো শক্তিশালী প্যানেলগুলো সেদিন ছাত্রী সংস্থার ধারের কাছেও আসতে পারেনি। তাদের ভোট গণনার সময়েও একই চিত্র ছিল। যখন সাদিক কায়েমের প্রাপ্ত ভোটের ঘোষণা আসলো, বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ল অপেক্ষমান মেয়েদের জনতা। তখন এই বিপুল সাফল্যের পেছনে এই উদযাপনের অপর পৃষ্ঠায় লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। সে এক হাজারো বিষাদের গল্প, শতকের পর শতক ধরে চলা নির্যাতনের এক গভীর আখ্যান, অশ্রু আর বেদনায় মিলিত ইতিহাস। গত 17টি বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উপর শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে অকথ্য জুলুম নির্যাতন চলেছে তা ছিল কল্পনার অতীত, অবর্ণনীয়। সেই বিভীষিকা শুনলে অনেক সময় তা অবাস্তব মনে হতে পারে। এই নির্যাতনের সামান্যতম একটি নমুনা অবশ্য চোখে পড়েছিল লীগের বামপন্থীদের দিক থেকে। 5 আগস্টের সেই ঘটনার পর হিজাব বিদ্বেষীরা চারুকলায় তামান্নার মাথায় শিং এঁকে তাদের কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয় দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার শাসন আমলে ছাত্রী সংস্থার ওপর যে জুলুম চলেছে তা যেন অন্ধকার জালিয়াতের যুগকেও হার মানায়। একজন নারী হয়েও শেখ হাসিনা যেভাবে অন্য নারীদের সঙ্গে এমন অমানবিক আচরণ করেছেন তা কেবল গায়ের দাগ কাটার মতো নয়, রীতিমতো বিবেকে চিরস্থায়ী ক্ষত তৈরি করে। সময়টা ছিল 2012 সালের 17 ডিসেম্বর। রাজধানীর মগবাজারের একটি সাধারণ বাসায় তখন ভিন্ন চিত্র। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20 জন ছাত্রী সংস্থার সদস্য পবিত্র কোরআনের তাফসির অধ্যয়ন করছিলেন। হঠাৎ করেই দরজায় কর্কশ শব্দ। দরজা খুলতে একটু দেরি হতেই পুলিশ সজোরে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই মোট 21 জনকে গ্রেপ্তার করা হলো। রমনা থানার তৎকালীন ওসি শাহ আলম যেন নির্লিপ্তভাবে ঘোষণা করলেন তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইসলামী বই ও কোরআন শরীফ পাওয়া গেছে। কি ভয়ঙ্কর এক অপরাধ, যেন সেটাই তার বলার ভঙ্গি ছিল। এরপর তাদের ঠিকানা হলো থানা হাজত, আর পরদিন সেখান থেকে সিএমএ কোর্ট। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল একজন 5 মাসের অন্তঃসত্ত্বা নারী। অমানবিকতার কি চরম দৃষ্টান্ত। গর্ভবতী সেই নারীকে আদালতের 8 তলায় সিঁড়ি বেয়ে ওঠানামা করানো হয়েছিল। লিফটের সামান্য সুবিধাটুকুও তাকে দেওয়া হয়নি। এরপর সকলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত, আর সেই রিমান্ডের নামেই পুলিশ তাদের উপর চালিয়েছিল অকথ্য নির্যাতন। কারো মাথার চুল টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, কাউকে ফ্লোরে আছড়ে ফেলা হয়েছে, কারো শরীরে চাপিয়ে রাখা হয়েছে লাঠি। এভাবে চরম শাস্তি দিয়ে তাদের সকলকে ঠেলে দেওয়া হয় কারাগারের অন্ধকারে। এই পুরো ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের এক ঘৃণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে সেদিন জাতিসংঘে বিচার চেয়েছিল বাংলাদেশি আমেরিকান উইমেন্স অ্যাসোসিয়েশন। ছাত্রী সংস্থার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং নারী নির্যাতন বন্ধের দাবিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়েছিল। সেই স্মারকলিপিটি হস্তান্তর করেছিলেন বাংলাদেশ আমেরিকার উইমেন্স অ্যাসোসিয়েশনের নেত্রী শাহানা মাসুম। শেষ পর্যন্ত জাতিসংঘে আন্তর্জাতিক চাপে পড়ে শেখ হাসিনা তাদের সকলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। মুক্তি পেয়েছিলেন সেই সন্তান সম্ভবা ছাত্রটিও। তবে এটি ছিল ইসলামী ছাত্রী সংস্থার অগণিত আত্মত্যাগের গল্পের মাত্র একটি সূচনা। এরপর সময় গড়ায় আসে 2014 সালের 16 জুন। সেদিন খিলগাঁও এলাকার একটি বাসা থেকে 24 জন পর্দাশীল ছাত্রীকে আটক করে পুলিশ।
তাদের হাতে খাতা কলম ছাড়া এমন কিছুই পাওয়া যায়নি যা অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। এই ছাত্রীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল সহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিল। তবে তাদের অপরাধ কি ছিল? মূলত 3টি গুরুতর অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। প্রথমত, দ্বীনি তালিমের জন্য তারা সেখানে একত্রিত হয়েছিলেন, যা শেখ হাসিনা সরকারের চোখে ছিল এক দণ্ডনীয় অপরাধ। দ্বিতীয়ত, তারা বোরখা পরিধান করেছিলেন, আর শেখ হাসিনার শাসন আমলে এটি যেন আরো জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছিল। আর তৃতীয় অভিযোগ ছিল এই মেয়েরা ছিল ইসলামী ছাত্রী সংস্থার নেতাকর্মী। তারা ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করেন এবং অন্যকেও সেই পথে আহ্বান জানান। এই নিরীহ মেয়েদেরকেও সেদিন থানা থেকে সরাসরি পাঠানো হয় কারাগারে। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন, কারো কারো জীবনটাই পরিণত হয়েছে এক দীর্ঘ বিষাদের গল্পে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের কতিপয় আওয়ামীপন্থী শিক্ষক যেন তাদের ভবিষ্যৎ জীবনই ধ্বংস করে দিয়েছেন। এক অদ্ভুত বৈপরীত্য। আওয়ামী লীগ যখন ভারতীয় নষ্ট সংস্কৃতি আর বেহায়াপনাকে মনে প্রাণে লালন করছিল, ঠিক তখনই বোরখা হিজাবের মধ্যে তারা খুঁজে বেরিয়েছেন নাশকতা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই যেন জামায়াত শিবিরের মতোই ছাত্রী সংস্থাকেও নির্মূলের এক মিশনে নামে পুলিশ, র্যাব এবং ডিবি। লীগের দোসরদের সমন্বয়ে গঠন করা হয় বিশেষ কিছু টিম, যাদের শেখানো হয়েছিল কিভাবে কোরআন, হাদিস এবং ইসলামী বইগুলোকে জিহাদি বই হিসেবে দেখিয়ে ছাত্রী সংস্থার মেয়েদের গ্রেপ্তার করে অকথ্য জুলুম চালানো যায়। এই মিশনে যুক্ত করা হয়েছিল বিশেষ কিছু মিডিয়ার সাংবাদিকদেরও। তারা ছোট ছোট ঘটনাকে এমন রং চং মাখিয়ে উপস্থাপন করত যেন মনে হয় নিরীহ এই বোনেরা পুরো দেশটাকে গিলে খাচ্ছিল। এভাবে পুলিশ আর মিডিয়ার সমন্বিত সন্ত্রাসে এদেশে কায়েম করা হয় জুলুমের এক অরাজক রাজত্ব। শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর থেকেই শুরু হয় এই ধারা। 2009 সালের 23 এপ্রিল বরিশালের নিরু সার্কুলার রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বোরকা পরিহিত 21 জন নারীকে ধর্মীয় শিক্ষার জন্য একত্রিত হওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। দিনভর জিজ্ঞাসাবাদের পরও যখন কোনো তথ্য মেলেনি, তখন 54 ধারার গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। সেই ঘটনার প্রায় দীর্ঘ 2 মাস পর 23 জন আদালত তাদের নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দিলেও এই নিরীহ নারীদের মাঝে অসহ্য যন্ত্রণার 2টি মাস পার করতে হয়েছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। 2010 সালের ফেব্রুয়ারিতে ইডেন ও বদরুন্নেসা কলেজে বোরখাধারী ছাত্রীদের ওপর নেমে আসে হয়রানি ও নির্যাতনের খবর, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। 2011 সালের 9 জুলাই উত্তরা উইমেন্স কলেজে এক আওয়ামী লীগ সমর্থক শিক্ষিকা ছাত্রী সংস্থার প্রচারপত্র দেখতে পেয়ে 3 ছাত্রীকে আটক করেন। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালত তাদের জেলেও পাঠিয়েছিল, যদিও পরে সেই মামলাটি খারিজ হয়ে যায়। 2012 সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে সব নিয়ম ভেঙে ছাত্রলীগের তৎকালীন হল সেক্রেটারি আফরিন নুসরাত ও পুলিশের একটি দল সেখানে তল্লাশি চালায়। সে সময় ধর্মীয় বই পাওয়ার অজুহাতে ছাত্রী সংস্থার 9 জন মেধাবী ছাত্রীকে আটক করে ছাত্রলীগ ও হল প্রশাসন। এরপর তাদের ওপর চালানো হয়েছিল অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন। গুরুতর আহত অবস্থায় সকলকে শাহবাগ থানায় পাঠানো হয়। লাঠির আঘাতে ফোলা শরীর আর চোখ নিয়ে পরদিন আদালত তাদের ঠাঁই দেয় জেলে। শুধু তাই নয়, হল এবং বিভাগ থেকেও তাদের বহিষ্কার করে দেয়। এভাবেই নিমেষে নষ্ট করে দেওয়া হয় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। 2013 সালের পর থেকে যেন জুলুমের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায়। মানবাধিকারের ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকে না। জামায়াত শিবির কিংবা ছাত্রী সংস্থা মানেই ধরে নেওয়া হলো তারা দেশ বিরোধী, দেশদ্রোহী। অতএব তাদের মেরে ফেললেও যেন আর কারো কিছু যায় আসে না। নির্যাতনের ধরন পাল্টে গেল, বেড়ে গেল এর তীব্রতা। এইসব বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন তুলে ধরতে আগ্রহী জিএলবি ভয়েস। তবে এই চরম প্রতিকূলতার মাঝেও ছাত্রী সংস্থা নিজেদের টিকিয়ে রাখতে শিবিরের মতোই কিছু কৌশল অবলম্বন করতে বাধ্য হয়, যা এখন অনেকেরই অজানা নয়। নিজেদের
কার্যক্রম চলমান রাখতে ছাত্রী সংস্থা বিভিন্ন সংগঠনের আড়ালে কাজ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের পরিচিত সংগঠন যেমন দাওয়াই অ্যাসোসিয়েশন, কলাম লেখক ফোরাম, বাঁধন কুইজ ক্লাব, ডিবেটিং ক্লাবের মতো প্ল্যাটফর্মগুলোর ভেতরে ছাত্রী সংস্থার সদস্যরা নিজেদের জীবনে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের সেরা সব প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হতে থাকেন। আর এর ফলে আজ ডাকসু, জাকসু, গকসু সহ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসেই তাদের নিরঙ্কুশ জয়জয়কার। শুধু তাই নয়, দেশের যে কোনো কলেজ ছাত্র সংসদ নির্বাচন এলেই সেখানে শিবিরের জয় লাভের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার পেছনে এই ছাত্রী সংস্থার মেয়েদের অবদান অনস্বীকার্য। তারা ছদ্মবেশের সামনের সারিতে থেকে আঘাত হেনেছে হাসিনার স্বৈরাচারী গতিতে। আজকের এই আধুনিক জাহিলিয়াতের যুগে আল্লাহর ইসলামের সাথে নিজেদের এমন দৃঢ়ভাবে সম্পৃক্ত করাটা সত্যি বিস্ময়কর। এই মেয়েরা এ দেশের, দেশ ও জাতির সম্পদ। তারা হযরত সময়ের কাজালি, মিশরের শাইখুল বেলতাকির যোগ্য উত্তরসূরি। যেসব পিতামাতা এমন দিনে তার সন্তানের জন্ম দিয়েছেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। তাদের প্রতি আমাদের নিরন্তর অভিনন্দন। এমন অসংখ্য ত্যাগের ঘটনা জিএলবি ভয়েস ধারাবাহিকভাবে তুলে ধরার জন্য অঙ্গীকারবদ্ধ। যেই সময়ে বিএনপির রুমিনা ফারহানা, নীলুফার মনি, মানসুর আলমদের মতো অনেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের গুণগানে মুগ্ধ হয়ে নানা সুবিধা গ্রহণ করেছিলেন, ঠিক সেই সময়ে ছাত্রী সংস্থার সুমাইয়া আর নুসাইবাদের মতো অসংখ্য তরুণী কত ভয়াবহ জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন এই সত্য জাতিকে জানানোটা জিএলবি ভয়েস নিজের একটি পবিত্র দায়িত্ব বলেই মনে করে। এই সংগ্রাম আর ত্যাগের প্রতিটি অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন।